দেশকে মৌলবাদ ও চরমপন্থার অভয়ারণ্য করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মত বিনিময় সভায় তারেক রহমান এসব কথা বলেন। জাতীয় কবিতা পরিষদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির মিডিয়া সেল আয়োজিত অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের মনোভাবের কথা তুলে ধরেন কবি সাহিত্যিকরা। হাসিনার পতনের পরে জাতীয় কবিতা পরিষদ যে রাষ্ট্র পুনর্গঠনে একটি ফ্যাসিবাদ, স্বৈরাচার মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা রাজনৈতিক দলগুলোর ভেতরে একটি ঐক্যবদ্ধ শক্তি তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছি। মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র প্রতিহত করবে বিএনপি। দেশে যেন চরমপন্থার উত্থান না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। স্বৈরাচারকে বাংলাদেশের মানুষ কিছুদিন আগে বিতাড়িত করেছে, সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদেরই মতন। বিশেষভাবে একটি বিষয় বোধহয় এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন, আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে, সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জন আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ বলে মনে করে জামায়াতে ইসলামী। দলের নেতারা আবারও বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিয়ে নির্বাচন হলে আরেকটি স্বৈরাচারের জন্ম হবে। এদিকে এনসিপির নেতাদের হুঁশিয়ারি, নতুন সংবিধান ইস্যুতে সরকার নির্দিষ্ট কারোর দিকে ঝুঁকে পড়লে তা মানা হবে না। রাজধানীতে এক সেমিনারে এসব মন্তব্য করেন নেতারা। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিয়ে করণীয় বিষয়ে রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর আয়োজনে এই সেমিনার। এতে দলের নেতাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নতুন বাংলাদেশ তৈরিতে নতুন সংবিধানের বিকল্প নেই বলে সেমিনারে বক্তব্য তুলে ধরেন এনসিপির আক্তার হোসেন। এ বিষয়ে সবাইকে একমত হওয়ার আহ্বান তার। আমরা যে বিষয়গুলোতে নতুন বাংলাদেশের জন্য একমত হয়েছি, সেই বিষয়গুলোকে যদি টেকসই করতে হয় তাহলে নতুন সংবিধানের বিকল্প নাই। আগামী জাতীয় নির্বাচন এই জুলাই সনদের আলোকে হতে হবে। ওই হাসিনার রেখে যাওয়া সংবিধানের অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে চিন্তা করবেন, এরকম রকিব আর হুদামার্কা নির্বাচন এই বাংলার মাটিতে এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো আর হতে দেবে না। জামায়াতের আব্দুল্লাহ তাহিরের অভিযোগ, জনগণ যাদের ওপর আস্থা রেখে ক্ষমতায় বসিয়েছে তারাই জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। যাদেরকে আস্থা রেখে জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে, কিন্তু যেটা বলেছিলাম এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। বক্তারা আরও বলেন, রাষ্ট্র সংস্কারে যেসব বিষয় এখন পর্যন্ত ঐক্যমত হয়েছে তা বাস্তবায়নের দায়িত্ব বর্তমান সরকারের। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য বিএনপি আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নে আরও জানান, সমমনা রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা শুরু করেনি তার দল। ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা জানানোর পর রোববার প্রথম নির্বাচন কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। সীমানা পুনর্নির্ধারণ ও নির্বাচনী প্রস্তুতির অগ্রগতি জানতে সিইসির সঙ্গে দেখা করে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, শুধু এনআইডি ও এমআরপি পাসপোর্টধারী নয়, সকল প্রবাসীকেই ভোট দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের কিছুটা এখনো কনসার্ন আইন শৃঙ্খলা বিষয়ে, তবে তারা মনে করেন এবং আমরাও মনে করি
যে দেশে এখন পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা অপেক্ষাকৃত দুর্বল হয়েছে। নির্বাচন কমিশন থেকে যেটা বলা হলো যে নির্বাচনের সময়ে যদি প্রয়োজন হয় তারা আরও বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েনের ব্যাপারে তারা অনুরোধ করবেন। একক প্রার্থীর আসনে না ভোটের বিষয়ে প্রস্তাব বিএনপি করেনি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, অন্য রাজনৈতিক দলের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনা তফসিলের পর ফেব্রুয়ারিতে ভোট না হওয়ার বক্তব্য আমলে নিচ্ছে না বলেও জানান তারা। আসন ভাগাভাগির বিষয়ে কোনো আলোচনা আমাদের দলে এখনো হয় নাই। আপনি জানেন যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছিলেন যে যারা আমরা যুগপৎ আন্দোলনে একসাথে কাজ করেছি তারা আমরা সবাই মিলে একসাথে থাকব এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা একসাথে সেই দায়িত্ব পালন করব। ইসি রোববার জানায়, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে আপত্তি জানানোর নির্ধারিত সময় শেষ হলেও এখনো নির্বাচন ভবনে আসছেন সংক্ষুব্ধরা। ৩৯ আসনে পরিবর্তন এনে ইসি খসড়া প্রকাশ করলেও সংসদীয় আসনের সীমানা পুনর্বিবেচনায় মোট আবেদন এসেছে ১,৭৬০টি। সবচেয়ে বেশি আবেদন কুমিল্লা অঞ্চলের আর সবচেয়ে কম রংপুর অঞ্চলের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে নারীর অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। তিনি বলেন, জনসংখ্যা বিবেচনায় সংসদে অন্তত ১৫০ নারী আসন থাকা উচিত। রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে খান ফাউন্ডেশনের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তার মতে, মানসিকতার পরিবর্তন না ঘটলে শুধু সভা সমাবেশ আর সেমিনারে কোনো সুফল পাওয়া যাবে না। নারী নেতৃত্ব বাড়াতে আগামী নির্বাচনে সব দলকে নারীদের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে নারী আসন নিয়ে রোটেশন পদ্ধতির কথা উল্লেখ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সংরক্ষিত দেওয়ার মাধ্যমে তো আমি মনে করি যোগ্য নারী নেতৃত্ব আসে না। ওইটা তো বিভিন্ন জনের পরিচিতি, স্বজন প্রীতি কিংবা বিভিন্ন পুনর্বাসন বলা চলে, কারণ একজনকে সরাসরি দিতে পারে না, কিংবা অমুকের ওয়াইফ, অমুকের মেয়ে, অমুকের এই আত্মীয় বিবেচনায়। সো সংরক্ষিত আসনকে আমি কোনোভাবেই ভালো একটা প্রক্রিয়া মনে করি না। ৩০০ সিটের পার্লামেন্টে ১৫০ জনের বেশি ১৫১ জন কেন নারী প্রতিনিধি থাকবে না, আমি সেই প্রশ্ন করছি। নমিনেশন দেওয়ার পরে কেউ পাস করবে, কেউ ফেল করবে, সেটা যার যার এলাকা, যোগ্যতা, পপুলারিটি অনেক কিছুর উপরে নির্ভর করে। সেই কারণে দল নমিনেশন দেবে না মেয়েদের, এটা তো কোনো যুক্তি হতে পারে না। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে ১,৭৬০টি আপত্তি জমা পড়েছে। রোববার বিকেলে ইসি নির্বাচন পরিচালনা শাখার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। ৮৩টি আসনের সীমানা পরিবর্তনে ওই আবেদনগুলো জমা পড়েছে। সবচেয়ে বেশি আপত্তি পড়েছে কুমিল্লা অঞ্চল থেকে ৬৮৩টি। সবচেয়ে কম আবেদন পড়েছে রংপুর অঞ্চলে ৬০টি। গত ৩০ জুলাই ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলায় একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটের আসন ৪টি থেকে কমিয়ে ৩টির প্রস্তাব করা হয়। এছাড়া পরিবর্তন আনা হয় ৩৯টি আসনে। বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামাতে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। একথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, ফেব্রুয়ারিতেই ভোট হবে। রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাথর লুট ঠেকানোর দায়িত্ব পরিবেশ মন্ত্রণালয়ের নয়। জেলা প্রশাসনের যোগসাজশে বা নীরবতায় পাথর লুট হয়েছে। বিদেশের অনেক মিশন ও দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলো থেকেও সরাতে সরকারের পক্ষ থেকে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে খবর আসে গণমাধ্যমে। ভোটের আগে এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, এ নিয়ে উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়নি। কোন মন্ত্রীর ঘরে কোন ছবি থাকবে তো এটা আমি বলতে পারবো না। আর কোনো লিখিত কোনো কাগজ যদি মানে সরকারি পর্যায়ে সকল মহলের সিদ্ধান্ত হলে ওটা তখন লিখিত থাকতো। তো এটা হয়তো কোনো, যেটা আমি আপনার মতন পত্রিকায় পড়েছি বলতে পারছি না, বাট এটার সাথে নির্বাচনের যে কোনো সম্পর্ক নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপি নেতার এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এতে নির্বাচনের ওপর কোনো প্রভাব পড়বে না। প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন
এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে, এটাই হচ্ছে সরকারের অবস্থান। ভোলাগঞ্জের পাথর লুটে সর্বদলীয় ঐক্য ও প্রশাসনের যোগসাজশ দেখছেন পরিবেশ উপদেষ্টা। তবে এর প্রতিবাদে গত কয়েকদিনে যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে তা ধরে রাখার উপর গুরুত্ব দেন তিনি। সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেশার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। এবং সেজন্য প্রশাসনের ব্যাপারে আমরা ব্যবস্থা নেব কিনা দ্রুতই দেখতে পাবেন। পাথর লুটে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে কেউ আর পাথর লুটের সাহস দেখাবে না। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 25শে আগস্ট রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে বসছে অংশীজন সংলাপ। বক্তব্য রাখতে পারেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। উচ্চ পর্যায়ের এই সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে 9 দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত, ঢাকায় বিদেশি মিশন এবং জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রোহিঙ্গা বিষয়ক টাস্ক ফোর্সের সভা শেষে এসব কথা জানান মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, সম্মেলনে রোহিঙ্গা প্রতিনিধি ছাড়াও অংশীজনরা থাকবেন। এ থেকে আসা প্রস্তাবনা 30শে সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশ ও জাতিসংঘের উদ্যোগে উচ্চ পর্যায়ের সম্মেলনে উপস্থাপন করা হবে। এর আগে সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গা ইস্যুতে আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত 4টি সম্মেলনের আয়োজন প্রসঙ্গে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ধানমন্ডি 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির পর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার রিকশাচালক আজিজুর রহমান জামিন পেয়েছেন। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলাম জামিন মঞ্জুর করেন। জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাকিব। রাষ্ট্রপক্ষ বিরোধিতা করলেও জামিন মঞ্জুর করে আদালত। 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে কিসের ভিত্তিতে আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ওসির কাছে ব্যাখ্যা চেয়েছে সরকার। প্রেস উইং থেকে গণমাধ্যমে সংক্রান্ত বিবৃতি পাঠানো হয়েছে। গত কয়েকদিন ধরে ডেঙ্গু রোগী বাড়ছে মুগদা হাসপাতালে। প্রতিদিন গড়ে 70 থেকে 80 জন রোগী ভর্তি থাকছে হাসপাতালটিতে, যাদের বেশিরভাগই রাজধানীর মান্ডা, বাসাবো, খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা। ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট জরুরি বলে মত কীটতত্ত্ববিদদের। রাজধানীর মুগদা হাসপাতাল। আগস্টের শুরুতেও এই হাসপাতালে গড়ে 40 থেকে 50 জন রোগী ভর্তি থাকতেন প্রতিদিন। গত কয়েকদিন ধরে এ সংখ্যা 70 থেকে 75 জনে পৌঁছেছে। হাসপাতাল ঘুরে দেখা গেছে সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছেন মান্ডা, বাসাবো, খিলগাঁও এবং যাত্রাবাড়ি থেকে। আগে ঢাকার বাইরের রোগী বেশি এলেও এখন রাজধানীর রোগী বেশি। অনেক কাশি, জ্বর, পরে বমি, পরে খাইতে যখন উচি বন্ধ হয়ে গেল আর চোখগুলো লাল ডবডবা হয়ে গেল রক্তের মতন, তখন বুঝতে পারলাম যে ডেঙ্গু। আপনার এক ঘরে যার একজনের হয় সববার হয়। আমাদের তো আমার প্রথম হয়েছে, তারপর আমার হাজব্যান্ডের হয়েছে, তারপর আমাদের বাড়ির বাড়াটিয়া সবার হয়েছে। ডেঙ্গুতে কয়েকদিনের মৃত্যু বাড়ার কথাও বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত এখানে মারা গেছেন 3 জন। চিকিৎসকরা জানান এদের বেশিরভাগই ঢাকার বাইরের বাসিন্দা। স্থানীয় যে রোগী আছে আশেপাশের হাসপাতালের চতুর্দিকের, তারাই বেশিরভাগ ভর্তি হয়। আর কিছু রোগী আছে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আসে। পার্শ্ববর্তী জেলাগুলো থেকে যে রোগীগুলো আসে ওগুলো সাধারণত একটু বেশি সিরিয়াস অবস্থায় আসে এবং হঠাৎ যে 2-1 মারা যাচ্ছে সেটাও ওই রেফার রোগী থেকে বেশি মারা যাচ্ছে। এ মুহূর্তে ডেঙ্গু প্রতিরোধে আক্রান্ত এবং মৃতদের ঠিকানা বিশ্লেষণ করে মশক নিধন কার্যক্রমে জোর দিচ্ছেন কীটতত্ত্ববিদেরা। ডেঙ্গু রোগীর ঠিকানা সঠিকভাবে সংগ্রহ করে সেই রোগীকে কেন্দ্র করে তার আশেপাশে 200 মিটারের মধ্যে ফগিং করে নিশ্চিত করতে হবে যেন উড়ন্ত এডিস মশা বেঁচে না থাকে। ঢাকা দক্ষিণে যেসব এলাকা থেকে রোগী বেশি আসছে সেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ফুলের টবে অনেক সময় পানি জমে থেকে হতে পারে, ফ্রিজের থেকে হতে পারে। তো কিছু বিষয় আছে একেবারে নাগরিকের দায়িত্ব,
এবং সেখানেও কিন্তু আমরা অ্যাড্রেস করছি। আশা করা যায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে কার্যক্রম নিয়েছে এটি অব্যাহত থাকবে এবং এই ডেঙ্গু মোকাবিলায় যেন এটিতে আমাদের জনজীবনের স্বাস্থ্য ঝুঁকিকে আমরা যতটুকু আমরা প্রতিরোধ করতে পারি সেটি আমাদের মূল লক্ষ্য। চলতি বছর এ পর্যন্ত মুগদা হাসপাতালে ভর্তি হয়েছেন 1109 জন ডেঙ্গু রোগী, মারা গেছেন 11 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি টেলিভিশন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ডিএমপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, যাত্রাবাড়ীতে আসাদ হত্যা মামলায় নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে 8 ঘন্টা পর কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে শতভাগ আবাসন সহ 5 দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেন তারা। 3 ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য এবং উপ উপাচার্য চলে গেলেও কর্মকর্তা কর্মচারীদের মুক্তি মেলে 6.5 ঘন্টা পর। রোববার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। শতভাগ আবাসন, শিক্ষাজীবন শেষ হওয়া শিক্ষার্থীদের হলে থাকতে না দেয়া সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেন তারা। দুপুর 2টার দিকে প্রশাসনিক ভবনে তালা দেন বিক্ষুব্ধরা। ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই এখানে হল পায় না এবং আমাদের বাইরের কটেজের যে ভাড়া শিক্ষার্থীদের জন্য তা অনেক বেশি, যা আমাদের আসলে এফোর্ড করা অসম্ভব। আমাদের মূল দাবি হচ্ছে শতভাগ আবাসন অথবা শতভাগ আবাসন না দিতে পারলেও আবাসন ভাতাটা যেন নিশ্চিত করে। যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের হল না থাকার কারণে ছাত্রদেরকে আবাসন ভাতা দেওয়া হচ্ছে। 3 ঘন্টা অবরুদ্ধের পর বিকেল 5টার দিকে শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য এবং উপ উপাচার্য। সরকারের বরাদ্দ ছাড়া আবাসন সংকট মিটবে না বলেও জানান তারা। আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, আপনারা প্রজেক্ট সাবমিট করুন। প্রজেক্ট সাবমিট করা হয়েছে। আমাদের এই প্রজেক্ট অলরেডি সরকারের ইউরো ফেজে এসে গেছে। আশা করতেছি আমরা পিসিএস সাবমিট করার পরে আমাদের হলগুলোর অনুমোদন পাবো এবং যথাসময়ে তার কাজ শুরু হবে। শিক্ষার্থীরা এই বক্তব্য প্রত্যাখ্যান করলে চলে যান উপাচার্য এবং উপ উপাচার্য। তবে আটকা পড়েন কর্মকর্তা কর্মচারীরা। পরে রাত 9টার দিকে ভবনের তালা খুলে দেয় শিক্ষার্থীদের একাংশ। মুক্তি মেলে কর্মচারীদের। রাতে আবারও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ভিসি প্রভিসি। তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন বিক্ষুব্ধরা। তাদের যে যুক্তি আন্দোলন নিবার প্রশাসন যা করে যা করুক এই ব্যাপারে তারা আর তাদের আন্দোলনের প্রশাসন থাকবে, আমাদের এই ব্যাপারে আমাদের করে আপত্তি থাকতে হবে। অফিসিয়াল ভাবে জিনিসগুলো বাস্তবায়নের চেষ্টা করবে এবং পরবর্তীতে তারা যদি বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তবে আমরা পরবর্তী কার্যক্রম ঘোষণা করব ইনশাআল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল আছে 15টি। 28,000 শিক্ষার্থীর 18% এসব হলে উঠতে পারেন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আমন রোপণের মৌসুমে সারের দাম বেড়েছে। বাড়তি দামে সার কেনায় বাড়ছে উৎপাদন খরচও। কৃষকদের অভিযোগ, কৃত্রিম সংকট দেখিয়ে প্রতিবার সারের দাম বাড়ায় সিন্ডিকেট। তবে পর্যাপ্ত মজুদ আছে দাবি করে সংকট তৈরিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমন আবাদে বিঘা প্রতি গড়ে 12 থেকে 14,000 টাকা খরচ হতো যশোরের কৃষকদের। এবার সারের দাম বাড়ায় আরও 3 থেকে 4,000 টাকা গুনতে হচ্ছে কৃষকদের। কৃষকরা বলছেন, কোনো কারণ ছাড়াই সারের দাম কেজিতে 2 থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। ফসল আবাদের খরচ বাড়ায় চিন্তা বাড়ছে তাদের। ইউরিয়া সারে কেজিতে 2 টাকা বেড়ে গেছে, আর টিএসপিতে 7-8 টাকা বেড়ে গেছে, এরকম পটাশের আমার 2-3 টাকা বেড়ে গেছে। টিএসপি সারের 50 কেজির বস্তার সরকারি মূল্য 1350 টাকা হলেও চুয়াডাঙ্গার কৃষকদের তা কিনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকায়। একই অবস্থা হবিগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের কৃষকদের। ডিলার পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী সার না দেয়ায় বাধ্য হয়ে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাদের। সাধারণ দোকান দিয়ে নিলে পরে একটুক্ষণ দাম বেশি নিচ্ছে, কিন্তু পাওয়া যাচ্ছে 20 কেজি 25 কেজি বেশি কারো সার দেয় না। তো এই সারে কোনো সময় তো আবার ঘরে তোলা যাবে না। কৃষকরা বলছেন, সিন্ডিকেটের কারণেই প্রতি মৌসুমে সারের দাম বাড়ে। বাজারে নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে অভিযোগ তাদের। চাষিদের মাধ্যমে উত্তোলন করে
তারা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে যে ওখান থেকে অতিরিক্ত দামে বিক্রি করে। সরকারি রেটের থেকে 500-700 টাকা করে বেশি দিলে অ্যাভেলেবল সার। তবে সারের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে বাজার ঠিক রাখতে অভিযান চালানোর কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। অরিড হওয়ার জন্য আমি নিষেধ করছি যে প্রত্যেক মাসের সার আলাদাভাবে বিভাজন দেওয়া আছে এবং সেই সার প্রত্যেক মাসের শুরু হওয়ার আগেই আমরা বরাদ্দ দিয়ে থাকি। কিছু অসাধু ব্যবসায়ী যে অতি উচ্চ মূল্যে সার বিক্রি করার পায়তারা বা চেষ্টা করছি, সেক্ষেত্রে আমরা মোবাইল কোড সহ এবং রাসায়নিক সার জব্দ করার জন্য আমরা ইতিমধ্যে 4টির মতো মোবাইল কোড করেছি। এবং এই উৎপাদন খরচ ও বাজার পরিস্থিতির সমন্বয় না হলে ফসল আবাদ করে লাভের বদলে লোকসানের মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, কৃষি বিভাগ তো বলছে পর্যাপ্ত সারের মজুদ আছে, তাহলে ঠিক কী কারণে দাম বাড়ছে, আর কৃষি পণ্যে আসলে কি প্রভাব পড়তে পারে দাম বৃদ্ধির? ঠাকুরগাঁও সার সিন্ডিকেটের একটি উত্তম জেলা। এই জেলায় বিগত সরকারের আমলেও সারের সিন্ডিকেট ছিল, বর্তমান সময়ে এই সিন্ডিকেটটি আরও সক্রিয় হয়েছে। ঠাকুরগাঁওয়ে কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বিসিআইসি ডিলার রয়েছে 63 জন এবং বিএডিসি ডিলার রয়েছে 213 জন। এই বিসিআইসি ডিলাররা ইউরিয়া এবং বিএডিসির ডিলাররা নন ইউরিয়া সহ সকল প্রকার সারের কিন্তু যোগান দেওয়ার কথা রয়েছে। কৃষি বিভাগ বলছে পর্যাপ্ত সার রয়েছে, যে সার দিয়ে এই জেলার আর চাষিদের চাহিদা পূরণ করা সম্ভব। কারণ এই জেলায় 1,37,500 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, যা 99 ইতিমধ্যে কিন্তু আমন রোপণ সম্পূর্ণ হয়েছে। এই কারণেই বর্তমান সময়টি কিন্তু কৃষকের একবারে ফসল উৎপাদনের জন্য সার প্রয়োগের উপযুক্ত সময় পার হচ্ছে, কিন্তু এই উপযুক্ত সময়ে কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলারদের কাছে সরকারি সার আর প্রয়োজনের 10 ভাগ থেকে 20 ভাগ সার পাচ্ছেন, বাকি সারটা কিন্তু তারা বাড়তি দামে কিনছেন। গত বছর মিউরেট অফ পটাশ সারের ঘাটতি ছিল, যেটি কৃত্রিম সংকট দেখা দিয়েছিল। এবছর ট্রিপল সুপার ফসফেট সারের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সার বস্তাপ্রতি 5 থেকে 800 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। কৃষি বিভাগ বর্তমানে তৎপর রয়েছেন, তবে চাষিদের অভিযোগ এই তৎপরতা তারা যদি বছরের সব সময় রাখেন তাহলে কিন্তু এই সারটা সিন্ডিকেট হওয়ার কথা নয়। কারণ বর্তমানে কৃষি বিভাগ তৎপর রয়েছেন, ডিলাররা কোথায় সার বিক্রি করছেন সেটা নজরদারি করছেন। এই বাকি 11 মাস ডিলাররা সার কিভাবে উত্তোলন করেছেন, কার কাছে বিক্রি করেছেন, এটার কিন্তু সঠিক প্রমাণ নেই। তারা এই বাকি সময়টা সার সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেন, কারণ সেই সময় কৃষকরা সার কিনেন না। এই সময়ে সারটা তারা সিন্ডিকেট যারা রয়েছেন তারা কিন্তু সারটা স্টক করেন, স্টক করার পরে চাষিদের চাহিদা অনুযায়ী কিন্তু তারা বাজারে বিক্রি করেন। এই কারণেই কিন্তু বাজারের যে সিন্ডিকেট সেটা কিন্তু কোনোভাবেই রক্ষা হচ্ছে না। বর্তমানে এই আমন ধানে সারের দাম বেশি হওয়ার কারণে কিন্তু উৎপাদন খরচটা বেড়ে যাবে বলে চাষিরা মনে করছেন। কারণ চাষিদের বক্তব্য যে আমরা বেশি দামে সার কিনছি, আবার যখন ধান বেচবো তখনও আবার সিন্ডিকেট, তখনও কিন্তু ন্যায্য মূল্যের কথা বলা হচ্ছে। তো এই অভিযান কবে থেকে শুরু হতে পারে, এই বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলেছে? কৃষি বিভাগ বলেছেন যে এ পর্যন্ত তারা 4টি অভিযান পরিচালনা করেছেন এবং এই 4টি অভিযানে কয়েকজন ডিলার এবং খুচরা ব্যবসায়ীকে জরিমানা করেছেন এবং সার সরকারি মূল্যে বিক্রি করেছেন। তবে চাষিদের অভিযোগ রয়েছে এখানে যারা ঠাকুরগাঁয়ের যারা বড় বড় হোতা, যারা হাজার হাজার বস্তার সিন্ডিকেট করেন, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকে ধরতে পারলেই কিন্তু আগামীতে সারের সিন্ডিকেট হবে না, এমনটাই কিন্তু চাষিরা মনে করছেন। আর কৃষি বিভাগ বলছেন যে এই অভিযান অব্যাহত থাকবে চাষিদের পর্যাপ্ত পরিমাণে সার দেওয়া পর্যন্ত। তবে এই সমস্যাটা কিন্তু কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ চাষিদের কিন্তু 80% 80% সার কিন্তু ইতোমধ্যে প্রয়োগ সম্পূর্ণ হয়েছে। জি, সারের দাম বৃদ্ধি নিয়ে ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। 2 দশক বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। দেশের 19টি অঞ্চলে চলছে প্রাথমিক বাছাই। এরপর বিভাগীয় পর্যায় থেকে বিজয়ীরা অংশ নেবে ঢাকায় চূড়ান্ত পর্বে। দুপুরে রাজধানী রামপুরায় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, 16 বছর ধরে দেশে একদলীয় সাংস্কৃতিক আগ্রাসন ছিল, এবার সব শ্রেণীর অংশগ্রহণ চান তারা। বাংলাদেশ টেলিভিশনে নতুন কুড়ি শুধুমাত্র একটি অনুষ্ঠানই নয়, বরং সাংস্কৃতিক আন্দোলনের অংশ। এ প্রতিযোগিতার মধ্য দিয়ে উঠে এসেছে নামকরা অনেক শিল্পী। 1966 সালে প্রথম শুরু হয় নতুন কুড়ি, মাঝখানে বিরতির পর 1976 সালে আবারও শুরু হয়। একটানা 2005 সাল পর্যন্ত চলার পর আবার বন্ধ।
দীর্ঘ অপেক্ষার অবসান এবার আবার বিটিভিতে ফিরছে নতুন কুড়ি। সূচনা সঙ্গীতে কিছুটা পরিবর্তন এলেও মূল প্রতিযোগিতা থাকছে আগের মতোই। রবীন্দ্র, নজরুল সঙ্গীত, অভিনয়, আবৃত্তি সহ 9টি শ্রেণীতে হবে প্রতিযোগিতা। আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি। বয়সসীমা 6 থেকে 15 বছর পর্যন্ত। স্বচ্ছতার মাধ্যমে প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়াই লক্ষ্য, জানান তথ্য উপদেষ্টা। যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে তারা দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা আসলে দেশকে গড়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন। বিভাগীয় বাছাই শেষে ঢাকায় হবে ফাইনাল পর্ব 2 থেকে 6 নভেম্বরের মধ্যে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে 16 লাখ টাকা চুরির ঘটনায় ইউনিস শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার বাগমারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ইউনিসকে নিয়ে তদন্তে নামে পুলিশের একাধিক দল। বৃহস্পতিবার রাতে বেশ কয়েকটি তালা ভেঙে ব্যাংকের ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। পরে ভল্ট ভেঙে 16,14,000 টাকা নিয়ে যায় তারা। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম। এরপর থেকেই জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। রাজধানীর মহাখালীতে ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে রোববার সন্ধ্যা 7:18 দিকে আগুনের খবর পায় তারা। প্রথমে 3টি ইউনিট সেখানে যায়, পরে আরও 3টি ইউনিট যোগ দেয়। আগুন নেভাতে আধা ঘন্টা সময় লাগে ফায়ার কর্মীদের। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, লরি থেকে তেল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় মীর হোসেন নামে একজন জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন। তার শরীরের 45% পুড়ে গেছে। বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বুধবার থেকে বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানায়, ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার কাছে লঘুচাপটি অবস্থান করছে। এজন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানান, লঘুচাপের প্রভাবে মঙ্গলবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে, যা বুধবার বাড়তে পারে। এই বৃষ্টি চলবে 25 থেকে 26 আগস্ট পর্যন্ত। নতুন করে পদ্মার পানি না বাড়লেও কুষ্টিয়ার 2 ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দী। ঘরবাড়ির সঙ্গে তলিয়ে আছে চলাচলের রাস্তা ও বিপুল পরিমাণ ফসলি জমি। এদিকে এখনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ পানিবন্দী মানুষের। দিন 10 আগে পানি বাড়তে শুরু করে পদ্মায়, তলিয়ে যায় কুষ্টিয়ার নদী তীরের অনেক এলাকা। নতুন করে পানি না বাড়লেও এখনো পানিবন্দী সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকা। দিন গড়ানোর সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের, বিপদে প্রাণীকুলো, হুমকির মুখে রয়েছে বেড়িবাঁধ। পানি হয়েছে, এই জন্য আমার সবসময় ভয় লাগছে, আমরা কিভাবে থাকবো, কিভাবে চলবো। বন্যার সমস্যা, আমাদের পুকুরে মাছ ভাইসে গেছে, আরও অনেক অনেক জায়গা তো ডুবে গেছে, অনেক সমস্যা, গরু বাছুর নিয়ে কেউ জায়গায় জায়গায় চলে যাচ্ছে। অভিযোগ আছে পানিবন্দী এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি, যদিও পানিবন্দী মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রশাসন। এখন পর্যন্ত আমরা কোনো সহযোগিতা পাই নাই সরকারের কাছ থেকে। আমরা ইনস্ট্যান্ট কিছু খাবার, শুকনা খাবার বা মানুষের দিন চালানোর জন্য যে খাবারগুলোর প্রয়োজন, সেই খাবারগুলো আমরা সাথে এনেছি এবং বিভিন্ন ব্যক্তিদের, বিভিন্ন পরিবারকে সেটা আমরা সরবরাহ করছি। এছাড়াও তাদের যদি ঘরবাড়ি ভেঙে যায়, পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পানি বৃদ্ধি পাচ্ছে, এর জন্য আমরা সজাগ আছি। আমাদের পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সব জায়গায় আমাদের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা নজরদারিতে রাখছেন এবং যেখানে তাৎক্ষণিকভাবে কোনো ভাঙনের সৃষ্টি হলে আমরা
জিও ব্যাগ এবং টিউব দিয়ে সে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করব। দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ইউনিয়নের প্রায় 20,000 পরিবারের 1.5 লক্ষ মানুষ এখনো পানিবন্দী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছরের জুলাই মাসে এডিপি বাস্তবায়নের হার 1% কম। রোববার রাজধানীর আগারগাঁওয়ে একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নির্মাণাধীন 2 মেট্রো রেলের অস্বাভাবিক খরচ কমানোর সুযোগ কম। তার মতে, জাপানি সংস্থার সঙ্গে আগেই চুক্তি থাকায় দর কষাকষিতে বাংলাদেশের অবস্থান দুর্বল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভায় 11 প্রকল্প অনুমোদন দেয়া হয়। ব্যয় হবে প্রায় 9,362 কোটি টাকা। সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটের প্রকল্পে ব্যয় বেড়েছে 360 কোটি টাকা। পল্লী বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নে বরাদ্দ হয়েছে 1818 কোটি। আরো গতিশীল হওয়ার কথা। কমলাপুর থেকে বিমানবন্দর ও সাভার থেকে ভাটারা রুটে নির্মাণাধীন 2 মেট্রো রেলের মাটির নিচে সেবা সংস্থার লাইন সরানোর কাজ চলছে। 2 প্রকল্পে মোট ব্যয় দাঁড়াতে পারে 2 লাখ কোটি টাকা। জাপানি সংস্থার সঙ্গে আগের চুক্তি থাকায় অস্বাভাবিক এ ব্যয় কমানোর সম্ভাবনা দেখছেন না উপদেষ্টা। অন্য দেশে কত খরচ হয়েছে, এখানে কেন কম বেশি খরচ হয়েছে, যদি পারেন একটু দরদস্তুর করেন। জাপানিরা সাধারণত একবার সবকিছু চুক্তি হয়ে গেলে পছন্দ করে না কোনো দরদস্তুর করা। একনেক সভায় নির্ধারিত এজেন্ডার বাইরে ওঠে 58 জেলা ও 201 উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প, যেখানে ব্যয় হবে 2,855 কোটি টাকা। আগের চেয়ে বেশ কয়েক গুণ খরচ বেড়েছে স্টেডিয়াম নির্মাণে। ভবন নির্মাণের ক্ষেত্রে, স্টেডিয়াম নির্মাণের ক্ষেত্রেও তাই। এগুলো সব প্রাক্কলন করা হয়। এটা প্রাথমিক প্রাক্কলনটা করা হয় শিডিউল অনুযায়ী। এখন শিডিউলেই অতি মূল্যায়িত কিনা সেটা একটা দেখার বিষয়, অত্যন্ত জরুরি। 519 কোটি টাকা বরাদ্দ করা হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণে। চলন বিলের নিচু জমিতে এমন অবকাঠামো নির্মাণের পরিবেশগত প্রভাব পর্যালোচনা ও ছাড়পত্রের শর্ত দিয়েছে একনেক। এখন এটা পরিবেশ মন্ত্রণালয়ে ছাড়পত্রের দরকার হবে এবং আমরা বলেছি দ্রুত যা করা দরকার সেটা করার ব্যবস্থা করা হোক। টেকসই পরিবেশ বান্ধব পানি সরবরাহে ওয়াসার প্রকল্পে তৃতীয়বারের মতো সংশোধন হয়েছে। খরচ বেড়েছে 2,826 কোটি 55 লাখ টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।